প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো এবং শুনছো, এই জন্য তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, সাথে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুতাসসিম বিল্লাহ, প্রভাষক, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, বগুড়া, উদ্ভিদ বিদ্যা বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে তোমাদের জন্য আমি অনলাইন ক্লাস প্রেরণ করেছিলাম হচ্ছে শৈবালের বাসস্থান নিয়ে। এটা আছে আমার দ্বিতীয় ক্লাস, অনলাইন ক্লাস, দ্বিতীয় ক্লাস। তোমরা জানো সারা দেশে আজ কোভিড-19 আক্রান্ত, এই জন্য সবাই ঘরের বসে আছো। এই ঘরে বসার সময়টুকু যাতে বাজে কাজে নষ্ট না হয়, লেখাপড়ার মাধ্যমে ব্যয় হয়, এই জন্য তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে আমাদের কলেজের অধ্যক্ষ, সম্মানিত অধ্যক্ষ জনাব ফজলুর রহমান স্যার। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য শৈবালের উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্রের একটা টপিকস শৈবাল, তার একটা সদস্য হলো ভাউকেরিয়া। এই ভাউকেরিয়া নিয়ে আজ তোমার সাথে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখবা, আশা করি উপকার পাবে। ভাউকেরিয়া আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি VAU। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভাউকেরিয়া। ভাউকেরিয়া শৈবাল, আগের কথা এই শৈবালের গঠন আর জননী আলোচনা করব। এই শৈবালের গঠন আর জননী আজকে আলোচনা করবো। প্রথম হচ্ছে গঠন, এই শৈবালের দেখতে কিরকম সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো গঠনটা চিত্র আঁকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো ভাউকেরিয়ার কথা। ভাউকেরিয়ার দৈহিক চিত্র। তো ভাউকেরিয়া একটি স্বল্প অনিয়মিত শাখান্বিত নলাকার বা বেলনাকার পিতামহ সবুজ ফিলামেন্ট দ্বারা এই ভাউকেরিয়া ফেলাস গঠিত। আমি আবার রিপিট করছি, ভাউকেরিয়া শাখা প্রশাখা অনিয়মিত
নলাকার বা বেলনাকার পৃথক সবুজ ফিলামেন্ট দ্বারা এই শৈবালের ফেলাস গঠিত। আর এর প্রোটোপ্লাস্ট ফেলাসের সমগ্র শাখায় সমানভাবে বিস্তৃত। আর ফেলাসের মধ্যে কোনো প্রস্থপ্রাচীর নেই। প্রস্থপ্রাচীর বলতে আমরা এরকম ভাগ ভাগ বুঝি। এই ফেলাসের এই শাখা প্রশাখার মধ্যে কোনো এরকম ভাগ নেই, অর্থাৎ প্রস্থপ্রাচীর নেই। এই ফেলাসের মধ্যে কোনো প্রকার প্রস্থপ্রাচীর, এর মধ্যে কোনো প্রস্থপ্রাচীর নেই, এর মধ্যে কোনো প্রকার প্রস্থপ্রাচীর নেই, এর মধ্যে কোনো প্রস্থপ্রাচীর নেই। এই জন্য সমগ্র ফেলাসটা নলাকার, সমগ্র ফেলাসটা হচ্ছে নলাকার। আর এর প্রোটোপ্লাস্টটা সব শাখায় সমানভাবে বিস্তৃত। আর এই শৈবালটা নিচের দিকে রাইজয়েড নামক একটা উপবৃত্তির সাথে কোনো একটা বস্তুর সাথে যুক্ত থাকে। আর কোষপ্রাচীর, এই শৈবালের কোষপ্রাচীর পাতলা, স্থিতিস্থাপকবিহীন, দুর্বল আর স্তরীভূত। আর এই শৈবালের কোষপ্রাচীর দুই স্তর। এই শৈবালের কোষপ্রাচীর এরকম কাছে কাছে, এই শৈবালের কোষপ্রাচীর দুই স্তর বিশিষ্ট। তো দুই স্তর বিশিষ্ট। এই ভিতরেরটা হলো বাইরের একটা আর ভিতরের একটা। এটা ভিতরেরটা হলো সেলুলোজ, আর এটা হচ্ছে পেকটোস। এই স্তরটার নাম হচ্ছে পেকটোস। আর কোষপ্রাচীরের নিচ দিয়ে মানে সাইটোপ্লাজম একটা পাতলা স্তর হিসেবে বিরাজ করে। এই সাইটোপ্লাজমের স্তর সমগ্র কোষের গহ্বরটাকে ঘিরে রাখে। আর এই সাইটোপ্লাজম স্তরের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে আর ক্রোমাটোফোর থাকে। অনেকগুলো নিউক্লিয়াস থাকার কারণে এই শৈবালকে বলা হচ্ছে সিনোসাইটিক শৈবাল। অনেকগুলো নিউক্লিয়াস, একটা কোষের মধ্যে যখন অনেকগুলো নিউক্লিয়াস থাকে তখন এই কোষটাকে বলা হবে সিনোসাইটিক শৈবাল। এই কোষটাকে বলা হচ্ছে সিনোসাইটিক, কারণ এর মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস, সবগুলো নিউক্লিয়াস, এই কোষটাকে বলা হচ্ছে সিনোসাইটিক শৈবাল। তো এই নিউক্লিয়াসগুলো কেন্দ্রের দিকে থাকে আর ক্রোমাটোফোরগুলো পরিধির থাকে। এই নিউক্লিয়াস কেন্দ্রের দিকে থাকে আর ক্রোমাটোফোরগুলো পরিধির দিকে অবস্থান করে। আর এই শৈবালের কোষ গহ্বরটা তরল রসে পরিপূর্ণ থাকে। আর এই শৈবালের সঞ্চিত খাদ্য হলো তেলগুলো। তাহলে শিক্ষার্থীদের আমি আবার রিপিট করছি, মনোযোগ সহকারে শোনো যে ভাউকেরিয়া একটা অনিয়মিত শাখান্বিত পিতাবাহক সবুজ নলাকার বা বেলনাকার ফিলামেন্ট দ্বারা গঠিত একটা ফেলাস জাতীয় শৈবাল। এর প্রোটোপ্লাস্ট ফেলাসের সকল শাখায় সমানভাবে বিস্তৃত। এই শৈবালের মধ্যে কোনো প্রস্থপ্রাচীর না থাকায় এটা দেখতে নলাকার। আর এই শৈবাল নিচের দিকে রাইজয়েড নামক একটা উপবৃত্তির সাথে কোনো একটা বস্তুর সাথে যুক্ত অবস্থায় থাকে। আর এর কোষপ্রাচীর পাতলা, দুর্বল, স্থিতিস্থাপকহীন এবং স্তরীভূত। এই শৈবালের কোষপ্রাচীর দুই স্তর বিশিষ্ট। বাইরেরটা হলো পেকটোস আর ভিতরটা সেলুলোজ দ্বারা তৈরি। আর এই কোষপ্রাচীরের নিচ দিয়ে সাইটোপ্লাজম একটা পাতলা স্তর আকারে অবস্থান করে। আর এই সাইটোপ্লাজমের স্তর কোষপ্রাচীরের সমস্ত গহ্বরটাকে ঘিরে রাখে। কোষপ্রাচীর সমগ্র গহ্বরটাকে ঘিরে রাখে। আর এই সাইটোপ্লাজম স্তরের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে আর ক্রোমাটোফোর থাকে। ক্রোমাটোফোরগুলো দুই ধরনের, ক্লোরোফিল এ, বেটা ক্যারোটিন এবং জাস্টোফিল দ্বারা গঠিত। আর নিউক্লিয়াসটা কেন্দ্রের দিকে থাকে। আর অনেকগুলো নিউক্লিয়াসের অবস্থার কারণে এই শৈবালটাকে বলা হচ্ছে সিনোসাইটিক শৈবাল। আর এর কোষ গহ্বরটা অনেকগুলো তরল রসে পরিপূর্ণ থাকে। সমস্ত কোষ গহ্বর তরল রসে পরিপূর্ণ থাকে। আর এর সঞ্চিত খাদ্য হলো তরল। এই হলো শিক্ষার্থী বন্ধুরা কোষের গঠন। এখন আসো ভাউকেরিয়ার জনন। জনন কিভাবে হচ্ছে যে প্রত্যেকটা জীবী জনন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, ভাউকেরিয়াও করে। ভাউকেরিয়া কিভাবে করে? ভাউকেরিয়ার জনন দুই ভাগে ভাগ করব, অযৌন আর যৌন। ভাউকেরিয়ার জননটা আমরা দুই ভাগে ভাগ করব, অযৌন আর যৌন। প্রথমে আমরা নিব হচ্ছে অযৌন জনন। ভাউকেরিয়ার অযৌন জননটা আমরা নিব
যে জুস পর অ্যাডভান্স পর কম্পোজিটের দশার মাধ্যমে ভাবক্রিয়ার অজন্য জন্ম হয়। প্রথমে আসলে জুস পরের মাধ্যমে কিভাবে হয় সেটা চিত্র আঁকতে হবে আগে। আমি চিত্রটা ভালো করে দেখো। ভাবক্রিয়ার অজন্য জুস পর
অ্যাপ্লানোস্পোর আর গঙ্গশিরা দশার মাধ্যমে এর অজলন সম্পন্ন হয়। এখন জুস্পোর সৃষ্টি কিভাবে হয়? প্রথমে ভাউকেরিয়ার থেলাসের একাধিক ফিলামেন্টের অগ্রভাগে প্রোটোপ্লাস্ট, আমরা প্রোটোপ্লাস্ট কাকে বুঝি? যে কোষ প্রাচীর তাদের কোষের সমন্বয় অংশকে বলা হয় প্রোটোপ্লাস্ট। তো এই ভাউকেরিয়ার থেলাসের একাধিক ফিলামেন্টের অগ্রভাগে প্রোটোপ্লাস্টগুলো যে জমা হয়, অর্থাৎ অনেক নিউক্লিয়াস, অনেক সাইটোপ্লাজম জমা হয়, অগ্রভাগটা স্ফীত হয়। তখন নিচে একটা প্রোটোপ্লাস্ট তৈরি করে অগ্রভাগটা মূল শাখা থেকে পৃথক হয়ে পড়ে। তখন এই স্ফীত অগ্রভাগটি জুস পরাঞ্জন হিসেবে কার্যক্ষম হয়। আবার এই জুস পরাঞ্জনের ভিতরে যে প্রোটোপ্লাস্ট আছে সেটা পরে সংকুচিত হয় এবং গোলাকার হয়। আমরা একটু আগে বলেছিলাম দৈহিক গঠনের মধ্যে যে নিউক্লিয়াসগুলো থাকে কেন্দ্রে আর ক্রোমাটোফোরগুলো থাকে হলো কোষ প্রাচীরের পরিধির দিকে। তো এখানে এই জুস পরাঞ্জনের মধ্যে যে প্রোটোপ্লাস্ট থাকে, এই প্রোটোপ্লাস্ট যখন সংকুচিত হয়ে গোলাকার আকৃতি ধারণ করবে তখন কি হবে? নিউক্লিয়াস আর প্রোটোপ্লাস্ট আর ক্রোমাটোফোর স্থান পরিবর্তন করবে, অর্থাৎ নিউক্লিয়াসগুলো পরিধির দিকে আসবে আর ক্রোমাটোফোরগুলো কেন্দ্রের দিকে আসবে। আর এভাবে নিউক্লিয়াসগুলো পরিধির দিকে আসবে আর ক্রোমাটোফোরগুলো কেন্দ্রের দিকে আসবে। আর প্রত্যেক নিউক্লিয়াসের বিপরীতে দুটো করে প্লাজমা তৈরি হবে, দুটো করে প্লাজমা তৈরি হবে। এভাবে জুসপোরটা, একটা জুসপোরে অনেকগুলো প্লাজমা থাকে আর অনেকগুলো নিউক্লিয়াস থাকে। এরকম বহু প্লাজমাযুক্ত, বহু নিউক্লিয়াসযুক্ত জুসপোরকে বলা হয় সিনোজুসপোর। এটা হলো একটা এটা একটা সিনোজুসপোর। এটার নাম হচ্ছে জুসপোর, মানে অনেক নিউক্লিয়াস যুক্ত আর অনেক প্লাজমাযুক্ত স্পোরকে বলা হচ্ছে সিনোজুসপোর। পরে যখন পরিবেশ অনুকূল হবে, এই জুসপোর যখন পরিণত হবে তখন স্পোরাঞ্জিয়াম থেকে জিলাটিনাইজেশন পদ্ধতিতে বাইরে বের হয়ে আসবে জুসপোর। বাইরে জুসপোর বের হয়ে এসে পানিতে সাঁতার কেটে ক্রমে বিশ্রাম নেবে, তারপর প্লাজমাবিহীন হয়ে পড়বে। প্লাজমাবিহীন হওয়ার পর নিউক্লিয়াস আর ক্রোমাটোফোরগুলো পুনরায় স্থান পরিবর্তন করবে, অর্থাৎ নিউক্লিয়াসগুলো কেন্দ্রের দিকে আসবে আর ক্রোমাটোফোরগুলো পরিধির দিকে যাবে। তারপরে জুসপোর অঙ্কুরিত হয়ে এরকম একটা অপত্য থেলাস বা ভাউকেরিয়ার জন্ম দেবে। তাহলে এটা হলো ভাউকেরিয়ার জুসপোর সৃষ্টি। আবার শোনো যে জন্মঋতুর প্রথম দিকে ভাউকেরিয়ার থেলাসের একাধিক ফিলামেন্টের শীর্ষ দেশে প্রোটোপ্লাস্টগুলো জমা হয়। প্রোটোপ্লাস্ট বলতে আমরা কি বুঝলাম? যে কোষ প্রাচীর বাদে কোষের মধ্যে যা কিছু আছে সবগুলোকে একসাথে বলা হচ্ছে প্রোটোপ্লাস্ট। তো শিক্ষার্থী কিন্তু এই প্রোটোপ্লাস্টগুলো কি হবে? এই ফিলামেন্টের শীর্ষ দিকে জমা হবে, ফলে ফিলামেন্টটা কি হবে? স্ফীত হবে। আর এই স্ফীত হওয়ার পর এই ফিলামেন্টের অগ্রভাগটা কি করবে? তোমার জুস পরাঞ্জন হিসেবে কার্যক্ষম হবে, কর্মক্ষম হবে। আর এই জুস পরাঞ্জন প্রোটোপ্লাস্ট কি হবে? আশপাশ সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হওয়ার পরে নিউক্লিয়াস আর ক্রোমাটোফোরগুলো স্থান পরিবর্তন করবে, অর্থাৎ নিউক্লিয়াসগুলো এরকম পরিধির দিকে আসবে আর ক্রোমাটোফোরগুলো কেন্দ্রের দিকে আসবে। আর প্রত্যেকটা নিউক্লিয়াসের বিপরীতে দুটো করে প্লাজমা উৎপন্ন হবে, ফলে একটি জুসপোরে অনেকগুলো নিউক্লিয়াস, অনেকগুলো প্লাজমা থাকে। এরকম বহু নিউক্লিয়াস, বহু প্লাজমাযুক্ত জুসপোরকে বলা হয় সিনোজুসপোর। জুসপোর যখন পরিণত হবে তখন স্পোরাঞ্জিয়াম থেকে জিলাটিনাইজেশন পদ্ধতিতে জুসপোরগুলো বাইরে বের হয়ে আসবে, পানিতে কিছুক্ষণ সাঁতার কেটে বিশ্রাম নেবে, তারপর প্লাজমাবিহীন হয়ে পড়বে। এক্ষেত্রে প্লাজমাবিহীন হওয়ার পর কি হবে? নিউক্লিয়াস আর ক্রোমাটোফোরগুলো পুনরায় স্থান পরিবর্তন করবে, অর্থাৎ নিউক্লিয়াসগুলো কেন্দ্রের দিকে আসবে আর ক্রোমাটোফোরগুলো পরিধির দিকে যাবে। তারপর এই জুসপোরটা কমপ্লিট হয়ে নতুন একটা মাইসিলামের বা এরকম একটা থেলাসের জন্ম দেবে। এটা হলো শৈবালের অজলন, জুসপোরের মাধ্যমে অজলন। তারপর কি হবে? যে ভাউকেরিয়ার গঙ্গশিলা দশা, পরিবেশ যখন প্রতিকূল হয়ে যাবে, অর্থাৎ পরিবেশে পানি নেই, পরিবেশ প্রতিকূল, তখন কি হবে? ভাউকেরিয়ার এরকম একটা থেলাসে কি হবে? এরকম ভাউকেরিয়ার থেলাসে কি হবে? শাখা প্রশাখাগুলো প্রস্থপাশে দ্বারা ভাগ হবে, শাখা প্রশাখাগুলো প্রস্থপাশে দ্বারা ভাগ হবে। তখন এই ভাগগুলোকে বলা হচ্ছে সিস্ট। এই ভাগগুলোকে বলা হচ্ছে সিস্ট। এই ভাগগুলো বলা হচ্ছে এগুলো সিস্ট। আর এই অবস্থাকে বলা হচ্ছে গঙ্গশিলা দশা। এই অবস্থাকে বলা হচ্ছে গঙ্গশিলা দশা। পরিবেশ যখন অনুকূল হবে তখন প্রত্যেকটা সিস্ট একটা করে নতুন ভাউকেরিয়ার জন্ম দেবে। এই হলো ভাউকেরিয়ার হলো অজলন। শিক্ষার্থী বন্ধু, এবার আমরা আসবো ভাউকেরিয়ার যৌনজন। ভাউকেরিয়ার যৌনজন
যৌনজন ভাবক্রিয়া শুক্রাণু আর ডিম্বাণু সৃষ্টির মাধ্যমে ভাবক্রিয়া যৌনজন সম্পন্ন করে। তো যৌনজন মানে হচ্ছে পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গের একটা ব্যাপার এখানে রয়েছে। তো ভাবক্রিয়ার যৌনজন আলোচনা করতে গেলে বলে শুক্রাণু আর ডিম্বাণু নিয়ে আলোচনা করতে হবে। তো ভাবক্রিয়া সাধারণত তার সহবাসী প্রজাতি মানে একই ফিলামেন্টে সহবাসী প্রজাতিতে অথবা ভিন্ন ফিলামেন্টে এর যৌনাঙ্গগুলো তৈরি হয়, অর্থাৎ পুং অ্যানথিডিয়াম আর ওভেরিয়ামগুলো তৈরি হয়। যে ভাবক্রিয়ার অ্যানথিডিয়াম আর ওভেরিয়ামকে বলা হচ্ছে এই ভাবক্রিয়ার পুং আর স্ত্রীর যৌনাঙ্গ। প্রথমে আসলে অ্যানথিডিয়াম সৃষ্টি, প্রথমে আসো অ্যানথিডিয়াম সৃষ্টি, অ্যানথিডিয়াম অ্যানথিডিয়াম সৃষ্টি। ভাবক্রিয়ার পুং জননাঙ্গ বলা হয় অ্যানথিডিয়াম, ভাবক্রিয়ার পুং জননাঙ্গ বলা হয় পুং জননাঙ্গকে বলা হচ্ছে অ্যানথিডিয়াম। যে অ্যানথিডিয়াম সৃষ্টি কিভাবে হয়, যে ভাবক্রিয়ার অ্যাক্টিভ ফিলামেন্টের শীর্ষে অনেক নিউক্লিয়াস, ভাবক্রিয়ার অ্যাক্টিভ ফিলামেন্টের শীর্ষ অনেক নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম সহ একটা প্রস্থমাসের সৃষ্টি করে ভাগ হয়ে অ্যানথিডিয়াম হিসেবে কার্যকরী হয়। তাহলে ভাবক্রিয়ার ফিলামেন্টের অগ্রভাগ অনেক নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম সহ একটা প্রস্থমাসের সৃষ্টি করে, এরকম একটা প্রস্থমাসের সৃষ্টি করে মূল অংশ থেকে পৃথক হয়ে বা ভাগ হয়ে অ্যানথিডিয়াম হিসেবে কার্যকরী হয়। এই অ্যানথিডিয়ামটা একসময় বৃদ্ধিপ্রাপ্ত হয়, অ্যানথিডিয়ামটা একসময় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি হয়, অ্যানথিডিয়াম এরকম অ্যানথিডিয়াম একসময় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এরকম হয়।
ভাবক্রিয়া ও যৌনজন। তাহলে ভাবক্রিয়া শুক্রাণু ডিম্বাণু সৃষ্টির মাধ্যমে যৌনজন সম্পন্ন করে, এখন শুক্রাণু তৈরি হয় হলো অ্যান্টিডিয়ামের মধ্যে আর ডিম্বাণু তৈরি হয় ওভুলিয়ার মধ্যে। এখন অ্যান্টিডিয়াম কিভাবে সৃষ্টি হয়, যে ভাবক্রিয়ার ফিলামেন্টের অ্যাক্টিভ ফিলামেন্টের অগ্রভাগ অনেক নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম সহ মূল অংশ থেকে প্রস্থিত দ্বারা ভাগ হয়ে অ্যান্টিডিয়াম হিসেবে কর্মক্ষম হয়। এই অ্যান্টিডিয়ামের মধ্যে যে নিউক্লিয়াস আছে সেটা কি করে, খানিকটা সাইটোপ্লাজম সংগ্রহ করে চারদিকে পাসিক দ্বারা আবৃত হয়ে দীর্ঘায়িত শুক্রাণু তৈরি করে, দীর্ঘায়িত শুক্রাণু তৈরি করে। শুক্রাণুগুলো দুটো প্লাজা থাকে, একটা বড় এবং একটা ছোট। বড়টা হলো হুইপ্লাস আর ছোট প্লাজাটা হচ্ছে কি টেন সেল। যখন শুক্রাণুগুলো পরিণত হবে তখন অ্যান্টিডিয়ামের মাথায় ছিদ্র দিয়ে শুক্রাণুগুলো বাইরে বের হয়ে আসবে এবং পানিতে সাঁতার দিতে পারে। অপরদিকে ওভুলিয়াম সৃষ্টি, যার মধ্যে ডিম্বাণু তৈরি হয়। ওভুলিয়াম কিভাবে তৈরি হবে, যে অ্যান্টিডিয়াম সৃষ্টিকারী ফিলামেন্টের পাশে, অ্যান্টিডিয়াম সৃষ্টিকারী ফিলামেন্টে অথবা অন্য ফিলামেন্টে ওভুলিয়াম তৈরি হবে। তো ওভুলিয়াম তৈরির সময় কি হবে, ওই পাশের ফিলামেন্টে একটা উপবৃদ্ধি তৈরি হবে, ফলে তার মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম প্রবেশ করবে। প্রবেশ করার পর একটা প্রস্থপ্লাজম দ্বারা নিচের অংশ থেকে এটা ভাগ হয়ে যাবে, নিচের অংশ থেকে প্রস্থপ্লাজমটা নিচের অংশ থেকে এটা ভাগ হয়ে যাবে। তখন এই ওভুলিয়ামের মধ্যবর্তী থাকে অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত ওভুলিয়ামের সাইটোপ্লাজমকে বলা হচ্ছে ওয়ান্ডার প্লাজম। আর এটা কিন্তু ওভুলিয়াম, এটা হচ্ছে ওগোনিয়াম। এখন এই ওয়ান্ডার প্লাজমের অনেকগুলো নিউক্লিয়াস থেকে এক নিউক্লিয়াস বিশিষ্ট একটা ডিম্বাণু তৈরি হয়। এই ওয়ান্ডার প্লাজমের অনেকগুলো নিউক্লিয়াস থেকে এক নিউক্লিয়াস বিশিষ্ট ডিম্বাণু তৈরি হওয়ার পিছনে অনেকগুলো গল্প রয়েছে, মতামত রয়েছে। কোন বিজ্ঞানী মনে করতেছে যে এই ডিম্বাণু যখন ডিম্বাণু তৈরি হয় তখন একটা নিউক্লিয়াস ছাড়া বাকি নিউক্লিয়াসগুলো এই ফিলামেন্টে ফেলে বসে। এই প্রস্থমাসে তৈরি হওয়ার সময় এই প্রস্থমাসে তৈরি হওয়ার সময় কি হচ্ছে, সমস্ত একটা নিউক্লিয়াস বাকি রেখে সবগুলো নিউক্লিয়াস ফিলামেন্টে ফেলে বসে। আবার আরেক বিজ্ঞানী বলতেছে যে সবগুলো নিউক্লিয়াস মিলে একটা নিউক্লিয়াস তৈরি করে। আবার আরেক বিজ্ঞানী বলতেছে যে একটা নিউক্লিয়াস ছাড়া বাকি নিউক্লিয়াসগুলো নষ্ট হয়ে যায়। তো মতামত যেটাই হোক না কেন, সত্যি কথা হচ্ছে, মানে আসল কথা হচ্ছে যে একটা ওভুলিয়ামের মধ্যে এক নিউক্লিয়াস বিশিষ্ট একটা ডিম্বাণু থাকবে। একটা ওভুলিয়ামের মধ্যে এক নিউক্লিয়াস বিশিষ্ট একটা ডিম্বাণু থাকবে, অর্থাৎ এরকম এক নিউক্লিয়াস বিশিষ্ট একটা ডিম্বাণু থাকবে। এটা কি? এটা হলো ডিম্বাণু। তাহলে এটা হচ্ছে ডিম্বাণু। তো এক নিউক্লিয়াসের মধ্যে এরকম একটা ডিম্বাণু থাকবে, এক নিউক্লিয়াস বিশিষ্ট একটা ডিম্বাণু থাকবে। যখন ডিম্বাণু পরিণত হবে, যখন ওভুলিয়ামের মধ্যে ডিম্বাণু পরিণত হয়ে যাবে, তখন কি হবে, ওভুলিয়াম তার পাশে একটা পাখির ঠোঁটের মতো একটা চঞ্চু গঠন করবে। ওভুলিয়াম তার পাশে পাখির ঠোঁটের মতো একটা চঞ্চু গঠন করবে। কিরকম? পাখির ঠোঁটের মতো এরকম একটা চঞ্চু, পাখির চঞ্চু, এটা হলো চঞ্চু। তাহলে ওভুলিয়ামের মধ্যে ডিম্বাণু যখন পরিণত হবে তখন পাশে একটা পাখির ঠোঁটের মতো একটা চঞ্চু গঠন করবে। আর চঞ্চুতে একটা অভ্যর্থনা, শুক্রাণুকে অভ্যর্থনা দেওয়ার মতো একটা অঞ্চল থাকবে, যার নাম হলো অভ্যর্থনা অঞ্চল। এদিকে কি করবে, এই যে নিকটে যে শুক্রাণুগুলো পানিতে ভেসে বেড়াচ্ছিল, এই শুক্রাণু যখন এই চঞ্চুর কাছে আসবে, কোনো একটা শুক্রাণু যখন চঞ্চুর কাছে আসবে, তখন এই চঞ্চুকে ছিদ্র করে শুক্রাণুগুলো এর মধ্যে ঢুকে পড়বে। ঢুকে পড়ার পর আমরা শুনেছি যে নিকটের সন্তরণরত শুক্রাণুগুলো যখন চঞ্চুর কাছাকাছি আসবে, তখন একটি শুক্রাণু এই চঞ্চুকে ভেদ করে ওভুলিয়ামের মধ্যে ঢুকে পড়ার পর একটি শুক্রাণু একটি ডিম্বাণুকে নিষিদ্ধ করবে, মানে একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলিত হবে। শুক্রাণু এই ডিম্বাণুর মিলনকে বলা হচ্ছে নিষেধ। এখন নিষেধ ক্রিয়ার পর যে একটা
ডিপ্লয়েড স্পোর তৈরি হবে। নিষেক ক্রিয়ার পর একটা ডিপ্লয়েড স্পোর তৈরি হবে। এটা হলো ডিপ্লয়েড স্পোর, এটা কি স্পোর, এটা হচ্ছে স্পোর। ডিপ্লয়েড স্পোর তৈরি হবে। এই স্পোরটা স্পোর কি করবে, মিওসিস পদ্ধতিতে বিভক্ত হবে, হওয়ার পর আর সময় সেখানে এরকম স্পোরের বিভাজন, এটা স্পোরের বিভাজন, স্পোর বিভাজন, বিভাজন, এই স্পোর বিভাজন করে এখান থেকে একটা পূর্ণাঙ্গ একটা নতুন একটা ভাবক্রিয়া, নতুন একটা ভাবক্রিয়া জন্ম, নতুন একটা ভাবক্রিয়া জন্ম হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা জানলাম ভাবক্রিয়ার গঠন, ভাবক্রিয়ার জন্ম। এইগুলো গঠন তোমাদের সিলেবাসে রয়েছে ভাবক্রিয়ার গঠন এবং জন্ম সম্পর্কে। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। আজকে তোমাদের জন্য এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, বাড়িতে থেকে পড়াশোনা অনুসরণ করো, এই কামনায় আল্লাহর কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।